কাঁটাতারে বাঁধা হলো সীমা, অবাধে হাঁটা হলো ভার। লাভ হলো যার যার, মুখ পড়ল মানবতার। আমরা পড়ে নিয়েছি আজকের অতিথির কবিতার দুটো চরণ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাই বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায়। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসছেন কবি শিপ্রা রায়। দিদি নমস্কার, তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে, আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আ কবির দুটো চরণ আমরা পড়ে নিলাম। এখন চলে যাচ্ছি আমরা কথায় এবং অবশ্যই স্বরচিত কবিতাও শুনবো। দর্শক শ্রোতারা, আপনারা সকলে সঙ্গে থাকবেন কিন্তু। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আ তোমার এই যে লেখার যে ইয়েটা মানে ধরো কবিতা দিয়ে শুরু হয়েছে নাকি গল্প দিয়ে শুরু হয়েছে? কবিতা দিয়ে আমার কবিতার যাত্রা। আচ্ছা, কবিতা দিয়ে কবিতার যাত্রা হয়েছে। আ পরিচিত পরিচিতিটা আমরা যদি এখান থেকে একটুখানি তুলে ধরি তাহলে এরকম হচ্ছে। জন্ম বেড়ে ওঠা তিনি ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলাতেই এবং সাহিত্য ও সংস্কৃতি পরিবারে আ সাহিত্য ও সংস্কৃতি সম্পন্ন পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। মানবিকতার আলপথ ধরে হেঁটে মানুষের সন্ধানে কবির নিরন্তর প্রচেষ্টা যা এই কাব্যগ্রন্থে স্পষ্ট হয়ে উঠেছে। প্রথম একক কাব্যগ্রন্থ হচ্ছে 'মন জোছনায় চাঁদের বসতি'। নামটা কত সুন্দর না? স্কুল জীবনের ম্যাগাজিন দিয়ে যে কবিতার শুরু, রাজ্যের নানা দৈনিক পত্রিকা ও সাহিত্যপত্রে আজও তার ধারা অব্যাহত। সাহিত্যকে ভালোবেসে কবি কলমের গল্প লিখতেও আ সমান আগ্রহ। আচ্ছা, আমরা কিন্তু এখান থেকেই জেনে নিয়েছি যে কবিতার পাশাপাশি তিনি গল্প লিখতে সমানভাবে আগ্রহী। লেখাটা কবে থেকে শুরু হয়েছে? গল্প না কবিতা? কবিতা মানে লেখার জগতে। ও লেখার জগৎটা বলতে আমি যখন স্কুল জীবনে যখন ওই দেয়াল পত্রিকা লেখা হতো, তখন হাতে লেখা হতো। তখন একটা চল ছিল আমাদের সময়ে। তখন ক্লাস 6 কি 7 তখন থেকে আমি এই দেওয়াল পত্রিকাতে প্রথম আমার কবিতা লিখি আরকি। তারপর এটা প্রশংসিত হয়। তখন ভাবলাম আস্তে, আস্তে আর যেহেতু ঘরে মানে সাহিত্যের প্রতি বিচরণ, অবাধ বিচরণ আমার দিদি, ২ দিদি সাহিত্যের ছাত্রী। ওদের কাছ থেকে শুনতে, শুনতে আমার মনেও সেইটা দানা বাঁধলো। মনকে নাড়া দিয়ে যেত আরকি। বড়, বড় কবিদের কবিতা, রবীন্দ্রনাথ হোক বা নজরুল হোক বা কালিদাস হোক, ওইগুলি দিয়ে যখন আমার মনকে নাড়া দিত তখন ভাবতে লাগতাম আরকি। তখন ১-২ টা লাইন আসতো, ওইগুলি লিখে রাখতাম। লিখতে, লিখতে যখন ওই দিদিদেরকে দেখাতাম তখন বলতেন, "বাহ! বেশ তো হলো তোর। তুই চেষ্টা চালিয়ে যা।" বাহ! তার মানে আমরা বলতেই পারি যে অনুপ্রেরণাটা পরিবার থেকেই পেয়েছো, দিদিদের কাছ থেকে পেয়েছো। বাহ! তো পরবর্তীকালে যখন সংসার জীবনে পদার্পণ করেছো, সেক্ষেত্রে কি কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে? কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছো কি? যে লেখালেখির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়েছে এরকম কিছু? বাধা সৃষ্টি হয়নি, তবে একটু ভাটা পড়েছে। হুম, হুম। হ্যাঁ, কেউ কোনোদিন বলেনি যে, "না, এই পথে তুমি যাবে না, এইটা লিখবে না, এইটা লিখলে আমাদের বাধা হয়" বা সময় যথেষ্ট সময় দিত সবাই। পরিবারের সাপোর্ট ছিল। তখনই আমার কাজ করতে, করতে হয়তো একটু ক্লান্তি লাগতো। আজ লিখব না, কাল লিখব না, এরকম করতে, করতে অনেকেই মন থেকে লেখাটা আসতো না আরকি ব্যস্ততার মধ্যেও। কিন্তু মাঝে, মাঝে উকি দিত, "ইস! এটা নিয়ে লিখলে মনে হয় ভালো হতো। এটা তো একটা দারুণ বিষয়বস্তু।" তখন আবার কাজের চাপে ভুলে যেতাম। মানে নিজেই সংসারের কাজের মাঝখানে এতটা ইনভলভ হয়ে যেতে যে তখন আর লেখালেখিটা সেরকমভাবে হয়ে উঠত না, তাই তো? তো এখন কিরকম চলছে লেখালেখিটা? এখন তো ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। হুম, এখন অনেকটা অবসর। হ্যাঁ, অবসর। আচ্ছা। একান্ত অবসর বলতে কি আমি অনেক সময় আমার। হুম, হুম, হুম। এখন ভালোভাবেই লিখতে পারছি। বাহ! এখন কোনো বাধা নেই। বাহ! তাহলে এটা খুব দারুণ ব্যাপার। আরো একটুখানি দেখি। আ রয়েছে ত্রিপুরা রাজ্য সরকার আয়োজিত অদ্বৈত মল্ল বর্মন ছোট গল্প প্রতিযোগিতার বিজয়ী পুরস্কার। বাহ! খুব সুন্দর। শিক্ষা স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। চাপের উৎকর্ষ অপকর্ষ পাঠকের হাতে জেনেই এই অগ্নিবলয়ে নিজেকে সঁপে দেওয়ার দুঃসাহস শুধুমাত্র সাহিত্যের টানে। একদম সাহিত্যের টানেই কিন্তু বাংলা ভাষার টানেই কিন্তু কবি বলুন বা আ লেখালেখির জগতে পদার্পণ বলুন, এই সাহিত্যের টানেই তো না বাংলা ভাষার হ্যাঁ। প্রতি যে ভালোবাসা, বাংলা ভাষার প্রতি সেই ভালোবাসার টানেই তো এই লেখালেখি, না? একটা কবিতা শুনবো। কি শোনাচ্ছ ১ম কবিতা? ১ম কবিতা
দর্শক শ্রোতারা আমরা কিন্তু আ কথায় মজে গিয়েছি, হ্যাঁ? আড্ডায় এমনটা মজে গিয়েছি যে কবিতার কথা কিন্তু ভুলেই গেছি এবং আমাদের আ মানে কবিতা মনে হচ্ছিল যেন কথা থেকে আ আর বেরোতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে কবিতা চলো কবিতা শুনে নিই। মানে শীত মানে ঋতুর পরিবর্তনটা তো মানে সবার আগে কবি লিখনীতে আসে। নিজেকে কবি বলবো না। একটা নেশা, লেখার নেশা আরকি। সেটা দিয়ে একটা শীত নিয়ে কিছু বলি। আচ্ছা। এখন যেহেতু শীতকাল, শীত নিয়ে অবশ্যই বলা যেতে পারে। আর তাছাড়া হচ্ছে আ মানে ১ম এই আমরা যে হয়তো ও মাঝামাঝি গেলে হয়তো এই প্রশ্নটাও থাকতো যে ঋতু কতটা প্রভাবিত করে। কিন্তু তার আগেই কিন্তু আমরা জেনে গেলাম যে কবি মনকে ঋতু কিন্তু প্রভাবিত করে এবং শীতকালটা যে প্রভাবিত করেছে তার দৃষ্টান্ত আমরা এখনই দেখতে পাবো। চলো কবিতাটা শুনে নিচ্ছি। ফেরিওয়ালা। কিছুটা শীত বিলিয়ে দেব, নেবে? শীত নেবে গো নেবে? ছেঁড়া কাঁথায় কতটা আর শুইবে, নেবে? অলিগলি পেরিয়ে ধুলবালি জড়িয়ে রোদ যায় হারিয়ে। ওই যে আকাশ ছুঁয়ে অট্টালিকা অট্টহাস্যে রয়েছে দাঁড়িয়ে। কমলালেবুর খোসার মতো শীত ছাড়িয়ে সুখ জেতা রয়েছে ছড়িয়ে। উঁচু দেওয়ালের খোঁচা খাওয়া বোচা নাক ঝুপড়িতে উপচে পড়ছে জমা শীত জড়িয়ে। তাই কিছুটা বিলিয়ে দিতে চায়, নেবে? শীত নেবে গো শীত নেবে? যেখানে সুখ কেনা হয় বিবেক বেচে, যেখানেই দুঃখ বিলিয়ে দেওয়া হয় নির্লজ্জতায় ফুটপাত বেছে বেছে। সহনশীলতার আন পথে বেশি কাটা, অধরা মাধুরী নিয়ে অস্ফুট মঞ্জরি সাদামাটা সেই ফুটপাত। হামাগুড়ি দেওয়া স্বপ্নগুলি ছেঁড়া কাঁথায়, অট্টালিকার ছায়ায় ছায়ায় বড় স্যাঁতসেঁতে রৌদ্রহারা। থরথর কাঁপনে তর তর মরণ, তার চেয়ে বিলিয়ে দিই যতই থাক বারণ। শীত নেবে গো শীত। ফুটপাত ঘুমিয়ে পড়ে না শিশিরের শিয়রে, বিজ্ঞাপিত শহরে জাগতে থাকে প্রহরে প্রহরে। তাই তো কিছুটা শীত বিলিয়ে বিনিদ্র ভোর কাটিয়ে একটু নিদ্রার গভীরে শীত নেবে গো শীত। কে নেবে শীত? নমস্কার। বাহ! অসাধারণ। শীত নেবে গো শীত, মানে শীত আ ফেরিওয়ালা আমরা শিরোনামেই শুনতে পেয়েছি, তাই তো? শিরোনামটা কি ছিল? ফেরিওয়ালা। ফেরিওয়ালা। মানে ফেরিওয়ালা অনেক কিছুই ফেরি করতে পারে। আমরা আ সেটা বাস্তব জীবনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। অনেক কিছুই ফেরি করতে পারে। কিন্তু শীতও যে ফেরি করতে পারে সেটা কিন্তু একমাত্র কবি কলম থেকেই আমরা মানে পরিস্ফুট হয়েছে বিষয়টা। কারণ কবি মন আ অনেকটা কল্পনা করে, না? শীতও যে ফেরি করা যায় সেটা একমাত্র কবি কলমেই কল্পনা করে সেটাকে বাস্তব রূপ দিতে পেরেছে কাব্যিকতায়। অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর একটা সৃষ্টির জন্য। আসলে আ কবি মন ভাবতে পারে না এমন কোনো বিষয়বস্তু নেই। একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়েও কবি মন ভাবতে পারেন। আর এজন্যই হয়তো সাধারণের তুলনায় কবিরা আরো অনেক বেশি আ ঊর্ধ্বে গিয়ে সাধারণের ঊর্ধ্বে গিয়ে উনারা ভাবতে পারেন বলেই হয়তো উনারা কবি। আচ্ছা আমরা জেনে নেব যে তুমি বলেছ এখন অবসর, এখন অনেক লিখতে পারো বা অনেকটা সময় সাহিত্যের জন্য দিতে পারো। তো সেক্ষেত্রে আ ধরো এখন এই যে আগামীকালকেই হচ্ছে ক্রিসমাস, হ্যাঁ? তো এরকম বিভিন্ন অনুষ্ঠানগুলো যে রয়েছে যেমন ধরো বাঙালির কথাতেই বলা হয় যে বাঙালির হচ্ছে ১২ মাসে ১৩ পার্বণ। তো এই পার্বণগুলো কি তোমার কলমে ধরা দেয়? হ্যাঁ, মাঝে অবশ্যই ধরা দেয়। সেটা নিয়ে আমি লিখি। আচ্ছা। তাহলে মানে কালকে বড়দিন। তো সেইজন্য আমি ২-১ দিন আগেই মানে গতকালকে রাত্রেই একটা কবিতা লিখলাম। জানি না সেটা বড়দিন নিয়ে? হ্যাঁ, বড়দিন। বাহ! আগামীকালকে আমরা জানি সকলেই যে ক্রিসমাস বড়দিন হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। তো সেক্ষেত্রে আসলে কোনো অনুষ্ঠানই কিন্তু এখন আর ইয়ে নেই। মানে নির্দিষ্ট একটা জাতির মধ্যে সীমানা নেই। সকলেই সকল ধর্মের প্রতি আ আ শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সেই অনুষ্ঠানগুলোকে এনজয় করে, তাই তো? তো সেক্ষেত্রে আগামীকালকে দেখা যাবে যে যদিও আমরা কিন্তু খ্রিস্টান না, কিন্তু তারপরেও দেখা যায় অনেক বাঙালিরাও কিন্তু এনজয় উৎসব মানে সবার। সেটাই। ধর্ম যার উৎসব সবার। তো সেক্ষেত্রে কবি মনকেও বড়দিন আন্দোলিত যে করেছে, সেটা আমরা এখন কবিতার মধ্য দিয়ে দেখতে পাবো দর্শক শ্রোতারা। চলো কবিতাটা শুনে নিই। যিশু মানবতার অক্ষয় পাত্র হাতে এলেন সামান্য সাজে। তেগ যেথা ঐশ্বর্য
রাজমহল সেথা তারই পদতলে সলাজি বিরাজে, কাঁটার মুকুট মাতে, কাঁটা বিছানো ন্যায় ও সত্যের পথে, সুচিস্মিত সে যে আপন মনোরথে। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ক্ষমা সুন্দর দৃষ্টি, অমর বাণী, তারই অমীয় সুধায় সুধাময়। ঈশ্বর পুত্র হেসে প্রাণ দেয় মানবতার আনন্দ যজ্ঞে, ভালোবেসে বুকে তুলে নিল যত অহমিক অজ্ঞে। তারপর কেটে গেল বহুদিন, ধিক ধিকি ধিক্কারে চিৎকার করে উঠে বেদনার বিন, অন্ধকারের আবর্জনা পুড়িয়ে ফেলা আলোক আসেনি, কি দুর্দান্ত দুর্দিক, রয়ে গেল ভেদাভেদ, হানাহানি, নির্মমতায় আসীন। সফল হলো না তার ক্রুশবিদ্ধ রক্তধারা, পৃথিবী আজও অন্যায় অন্ধকারে পথহারা। ঝনঝনিয়ে বাজছে দারুণ যুদ্ধ দামামা, ক্ষমা সুন্দর দৃষ্টিহারা রুদ্ধ হৃদয়ের ক্ষমা অনুকম্পা। সূর্য যেমন মেঘ বাদলেও কিরণমালায়, কলেবরে নয় নয় ঋতুচক্রের দোলায়, বড়দিন আসুক সহমর্মিতার হৃদয়ে পাঠশালায়। নমস্কার। অনেক সুন্দর লিখেছো। আমরা একটুখানি ব্যাখ্যা শুনবো। এই কবিতাটা যে তুমি লিখেছো এটার প্রেক্ষাপটটা একটুখানি ধরো বড়দিন নিয়ে লিখেছো কিন্তু তারপরেও তোমার মনের যে ভাবনাগুলো সেটার যে আ মানে অন্তর্গত যে মানে অন্তস্থ যে ইয়েটা ভাবার্থটা সেটা একটুখানি জানবো। এখন মুখ ও মুখোশে ভিড়ে মানবতাটা তো হারিয়ে গেছে। তো যিশু তো আমাদেরকে মানবতার অক্ষয় পাত্র নিয়ে এসেছিলেন। হ্যাঁ। তিনি বলেছিলেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছিলেন। যীশু খ্রিস্ট মৃত্যুর সময়ও হাসি মুখে বলেছিলেন যে ওরা জানে না, ওরা নির্বোধ, কত কি করেছে, কি পাপ করেছে, ওদের ক্ষমা করো। হাসতে হাসতেও তিনি মৃত্যু মুখে মৃত্যুকে বরণ করে নিতে নিতে বলেছিলেন যে ওদেরকে ক্ষমা করো, হুম। ওরা কিছুই জানে না। সেটা যদি আমরা অনুসরণ করতাম তাহলে কিন্তু এই হানাহানি মারামারি এই যে যুদ্ধ লেগে আছে সেইটা আর হতো না। সবাই সবাইকে সহমর্মিতায় সুখে দুঃখে জড়িয়ে নিত। তার বাণী তো সেটা ছিল, মানবতার বাণী, মানবতার ঈশ্বর পুত্র সে, সেইটা এখনো সফল হয়নি এটা। সেই জন্য বলছি যে তার যে রক্তধারা বয়েছিল যে উদ্দেশ্যে, সেটা এখনো সফল হয়নি পৃথিবীতে। হুম। সেটা এটা আর কি। সত্যি বড়দিন বলতে তো আসলে আমরা দিন বড় সেটা ঋতুগত ভাবে, হুম, কিন্তু বড়দিন সেটা তো সহমর্মিতা, হৃদয়টা বড় হোক, একদম হৃদয় যাতে মানুষের বড় হয় সেইটাই কাম্য। যীশু খ্রিস্ট সেটাই চেয়েছিলেন, মানুষের বড় হোক হৃদয়, হৃদয়টা আরো হৃদয় বড় হোক, সবার মিলন ক্ষেত্র হোক, সবার হৃদয়, সবার জন্য সবাই হোক, সেইটাই আমার দৃষ্টিতে সেইটাই। না দেখো আ মহাপুরুষরা তো সকলেই বা যেকোনো যে ধর্মের কথাই বল, প্রত্যেকটা ধর্মই কিন্তু শান্তির বার্তা শান্তি স্বপন করে। হুম? কিন্তু তারপরেও আ পৃথিবীতে কিন্তু এখনো হানাহানি আছে, হিংসা, বিদ্বেষ এগুলো আছে। তো আসলে এগুলো আ মিটবে কিনা আদৌ মিটবে কিনা আর মনে হয় মিটবে না। এভাবেই হয়তো আমাদেরকে চলতে হবে। তারপরেও এত খারাপের মাঝেও নিশ্চয়ই ভালোটাও রয়েছে। আর সেজন্যই পৃথিবীটা কম এখনো পরিমাণে, ভালোটা তো কম, সেই জন্য সেটা চোখে পড়ে না, খারাপটাই বেশি চোখে পড়ে। এইজন্যই হয়তো পৃথিবীটা এখনো মানে আছে, বেঁচে আছে। পৃথিবীটা এখনো আ চলমান। তো আমরা সুন্দর একটা কবিতাও শুনেছি এবং একদম সমসাময়িক প্রেক্ষাপটে। আগামীকালকেই যেহেতু যিশুর জন্মদিন, আমি কিন্তু ভাবতে পারিনি যে তোমার কাছে কবিতাটা থাকবে। জাস্ট ভেবেছিলাম যে একটু আলোচনা করে নিই। কিন্তু এই প্রেক্ষাপটে যে কবিতাও আমরা শুনতে পাবো, সেটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। যাই হোক এটা একটা সোনায় সোহাগা হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আ আ মানে আমাদের ওই যে মেঘ না চাইতে বৃষ্টি পাওয়া, এরকম হয়ে গেছে ব্যাপারটা। তো তোমাকে আরো একবার ধন্যবাদ জানাই। আমরা নিয়ে নিচ্ছি দর্শক শ্রোতারা ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি। আপনারা কেউ কোথাও যাবেন না, হ্যাঁ? আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি আর হচ্ছে স্বরচিত কবিতা শুনছি। আবারও এই পর্বটা চলতে থাকবে। আ নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কেউ কোথাও যাবেন মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া,
ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Tasty, tasty, crispy, crispy Prontos. Crunchy, crunchy, munchy, munchy Prontos. Everybody likes to snack on Prontos. Prontos, the taste of the world. প্রিয় দর্শক শ্রোতারা, আমরা ফিরে এসেছি ছোট্ট একটা বিরতির পর। চলুন আমরা আবারও কথায় মজে যাই এবং অবশ্যই স্বরচিত কবিতা তো থাকবে। চলো। তোমার আমার মাঝে যোজন দূরত্ব, তথাপি একটাই সেতু হৃদয়। এই বিষয়টা তোমার কবিতারই আজকে তোমার কবিতারই দুটো লাইন আমার নজরে পড়েছে এই বইটা থেকে। এই কথাটা আমাকে ভীষণ মানে হৃদয়ে লেগেছে যে তোমার আমার মাঝে যোজন দূরত্ব, তথাপি একটাই সেতু হৃদয়। বিষয়টা সম্পর্কে আমাদেরকে একটুখানি ব্যাখ্যা করো প্লিজ। এটা আসলে একটা মানে কি বলবো, আমার কাছে বিষয়টা মনে হচ্ছিল যে এটা এটা মনে হয় একটা প্রেমময় বিষয়। হ্যাঁ সেটাও এই জন্য ভাবলাম যে এই দৃশ্য প্রেমই যখন আমার হাজবেন্ড কাছে থাকে না, কর্মসূত্রে অনেকটা দূরে যায়, তখন সেই ভাবনায় সেটাই লেখা আর কি। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে এই কবিতাটা একটুখানি শুনি। একটাই সেতু যেহেতু, তোমার আমার মাঝে যোজন দূরত্ব, তথাপি একটাই সেতু হৃদয়। অনুভব অনুরাগের নিরেট বুননে অকুত ভয়, বুকে বিশ্বাস আর চোখে স্বপ্ন শতদোল। জীবন সায়রে দারুণ ঝলমল, দুটি তীরের মাঝ বরাবর প্রবাহিত নদী, মোহনা ও গধি। এই নদীতে রোজ নৌকো ভাসে, এই নদীতে ডুব স্নান, এই নদীতে সুখের বার। এই নদীতে রোজ উদিত সূর্যের উকিঝুঁকি আর অস্ত ডাকে কারু বাকি। যোজন দূরত্বের নেই ফাঁকি, একটাই সেতু যেহেতু। যে হৃদয় অপেক্ষায়ও সুখী, যে হৃদয় স্বভাবে অন্তর্মুখী, শুধুমাত্র শুভকামনা সাজিয়ে রাখে সযত্নে, শুধুমাত্র অনুভবের আতর জমিয়ে রাখে, শুধুমাত্র অভিমান গুছিয়ে রাখে। একটাই জগৎ আমাদের, আমার তোমার, একটাই মনোরথ শর্তহীন সমাপন, একটাই সেতু হৃদয় যেহেতু। নমস্কার। বাহ! মানে কি সুন্দর করে বুঝিয়েছো যে উম দুজন মানুষের বা দুজন মানে প্রিয়জন একে মানে বিপরীতমুখী দুজন প্রিয়জন, বা বিপরীত লিঙ্গের যদি বলি, সেক্ষেত্রে একটাই সেতু। এই দুজন মানুষের মধ্যে, মানুষের মনের মধ্যে একটাই সেতু, সেটা হচ্ছে হৃদয়। এই বিষয়টা যে তোমার মাথার মধ্যে এসছে সেটা মানে আ খুবই গভীর একটা ভাবনা, হ্যাঁ? এই হৃদয়টা দিয়েই একজনের সাথে আরেকজনের আ মানে মেলবন্ধন করানো সম্ভব, না? তো সেক্ষেত্রে আ এই যে মেলবন্ধনটা হয়, এটা অনুভব যখন হয়, হ্যাঁ? তো সেক্ষেত্রে তোমার তখনই কি ইচ্ছে করে লিখার জন্য? নাকি আ এটা বলা যায় না যে কখন কি হয়? ভাবনাটা তো তখনই আসে, হ্যাঁ, তখনই তো মনের মধ্যে লিপিবদ্ধ হতে থাকে। সরি, তখন এটা লিখিনি, হয়তো অর্ধেকটা হয়, তারপরে এটা পুরোপুরি। যেহেতু মানে আমার হাজবেন্ডের একটা মানে ঘুরতে হয় মাঝে মাঝে, আচ্ছা, বাড়ির বাইরে থাকে, কর্মসূত্রে বাইরে থাকে আর সেই জন্য আচ্ছা, আচ্ছা। মানে তখন একটা একাকিত্ব যে বোধ হয়, হ্যাঁ সেটা আর কি। আচ্ছা। কিন্তু তখন মানুষটা হয়তো সামনে নেই। কিন্তু হৃদয়ে তো সে আছে। একদম, একদম। বাহ! খুব সুন্দর অনুভবটা কিন্তু দারুণ। এজন্য আমার খুব বইটা খুলতেই যখন ১ টা ২ টো পৃষ্ঠা যখন আমি ইয়ে করছিলাম, তখনই নজরে এলো ভীষণ মানে আমার মনের মধ্যেও এটা গেঁথে গেছে আরকি লাইন দুটো। দুটো লাইনই পড়েছিলাম। সেইজন্যই জিজ্ঞেস করলাম আরকি। তা ১ম তোমার আ কাব্যগ্রন্থ ১ম কবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়? প্রথম কাব্যগ্রন্থ এটা তো একক কাব্যগ্রন্থ না, আজকে এটার বিটিভির মধ্য দিয়ে আমার ধরো মোড়ক উন্মোচন হয়ে গেল। হ্যাঁ, বাহ! প্রিয় দর্শক শ্রোতারা, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে
এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে 'মন জোছনায় চাঁদের বসতি'। শিরোনামটাই কিন্তু দুর্দান্ত, হ্যাঁ? বইয়ের। তো ১ম একক বই, তাই তো? একক, প্রথম একক। ১ম একক বই কবে প্রকাশিত হয়েছে? এই তো জুন মাসে। এই বছরে? হ্যাঁ, ২০২৪। বাহ! অসাধারণ, অসাধারণ। মানে বিটিভি ত্রিপুরাতে সেটা আমাদের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। যে বিটিভি ত্রিপুরার মাধ্যমে, বিটিভি ত্রিপুরা চ্যানেলের মাধ্যমে এই বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে এবং সেটা আমি ১ম পড়েছি অ্যাজ এ পাঠক। একজন পাঠক হিসেবে আমি সেটা ১ম পড়েছি। সেটা আমারও সৌভাগ্য। যাই হোক, তোমাকে অভিনন্দন তোমার ১ম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনের জন্য এবং আরো তুমি অনেক দূর এগিয়ে যাও। তার জন্য তোমাকে শুভকামনা এবং আবারও অভিনন্দন জানাই। খুব সুন্দর হয়েছে। তোমার নামটা খুব মানে পছন্দ মতো হয়েছে এবং প্রচ্ছদটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর যৌথ কাব্যগ্রন্থ? যৌথ কাব্যগ্রন্থ তো মোটামুটি অনেকগুলি আছে। যেমন 'দুর্নিবার'। আর সম্পাদনা তো সেটার আচ্ছা, ওই ও যাই হোক, আ আচ্ছা, কাব্যকথা কাহিনী বলে তারপর হচ্ছে কুসুম, অনুকাব্যমালা, হ্যাঁ, হ্যাঁ। এরকম অনেকগুলি আছে। আচ্ছা, আবার ত্রিপুরাতে সাহিত্য চর্চাটা কিরকম ভাবে হচ্ছে একটুখানি বলেন? ধরো তুমি তো নিশ্চয়ই বিভিন্ন সাহিত্য সভায় যাচ্ছো। তো সেক্ষেত্রে মানে কেমন ভাবে ওইগুলোকে সাহিত্য চর্চাটা কেমন ভাবে হয়? সাহিত্য চর্চা তো যার যার ব্যক্তিগত যেরকম হয় চর্চাটা, কেউ গল্পে আছে, কেউ কবিতায় আছে, বা প্রকাশনা সংস্থার সঙ্গে ওরও তো বই বের হচ্ছে। নইলে প্রকাশনা সংস্থাও তো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। হুম, সবার কবিতায় মোটামুটি আছে, মানে কয়েকটা করে। না, এটা বলছি না। ধরো আ এই যে সাহিত্য চর্চা চর্চা, সেক্ষেত্রে এখানকার ত্রিপুরার যে কবিরা রয়েছে, উনারা কিভাবে করছেন সেটা? মানে বিভিন্ন কি সাহিত্য সভার মাধ্যমে করছেন? না বই প্রকাশনার মাধ্যমে করছেন? মানে সেগুলো কিভাবে করছেন তোমার কাছে মনে হয়? মানে সাহিত্য চর্চাটা আমার মনে হয় উপর থেকে করছে, মানে ধরো কেউ সাহিত্য সভা করে করছে, বা বেশিরভাগ আসে, হ্যাঁ, প্রকাশন সংস্থায় তাদের এইটা করছে, প্রকাশ করছে, তখন তার মোড়ক উন্মোচন করছে। বা সভাও হচ্ছে না যে তা নয়, সভা থেকে না, একটা তো ধরো সাহিত্য চর্চার জন্য ধরো বই প্রকাশ করে দিলে তো আর হলো না। সেক্ষেত্রে কি চর্চারও দরকার আছে। তো ধরো আ ৫ জন, ১০ জন বা ২০ জন, ১০০ জন একসাথে বসে যখন আ সাহিত্য নিয়ে আলোচনা হবে, সভা হওয়া, তখন কি মানে আ সরব একটা উপস্থিতি থাকবে সকলের। হ্যাঁ, হুম? তখন যে একটা আলোড়ন সৃষ্টি হয়, আমার মনে হয় আরকি। এরকমটা কি হয় এখানে? হ্যাঁ, হয়। হ্যাঁ, হুম। তো ওই জিনিসটা আমরা বেশিরভাগই মানে ধরো না লিটল ম্যাগের মাধ্যমে হচ্ছে, এখন তো প্রচুর আর বইমেলার আগে যেহেতু সভাগুলি আরো বেশি হচ্ছে, বই প্রকাশের মানে হিড়িক পড়ছে। আচ্ছা, আচ্ছা। বইমেলার মঞ্চেও তো হবে। আর আগেও হচ্ছে, কবিতা নিয়ে আলোচনা হয়, কবিতা আড্ডায়, মশগুল থাকে, গল্পে। এখন তো ধরো অনলাইনে মানুষ বেশিরভাগই কারো যদি পড়ার ইচ্ছে করে, তখন সেখান থেকে ধরো রবি ঠাকুরের গল্পগুচ্ছ পড়ে নিল। হ্যাঁ? কিন্তু হার্ড কপিটা যেটা, হ্যাঁ? অনেকেই বই প্রকাশ করছে ঠিকই, কিন্তু সেই বইটা কতদূর পড়ছে? পড়া হচ্ছে কতদূর? এই যে হার্ড কপিটার, কারণ এখন তো সহজলভ্য হয়ে যাচ্ছে না? অনলাইনে যে গল্পটা পড়ার ইচ্ছে করছে, সার্চ দিচ্ছে, গল্পটা পড়ে নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে বই প্রকাশনার বিষয়টা কতদূর সার্থক হচ্ছে তুমি মনে করো? একটা ভাতা পড়েছে ঠিকই। হুম। কিন্তু সেইটা কতক্ষণ স্থায়ী হবে বলা যায় না। পাঠক মহল তো আছে কিছুটা। হুম। আর সত্যিকারের যারা বইপ্রেমী, বইকে ভালোবাসে, অনলাইনের চেয়ে অফলাইনেই তারা মনে হয় ঝুঁকে বেশি। আমার তো অফলাইনেই পড়তে ভালো লাগে। হুম, হুম। না, সেটাই। আ আসলে ভাতা একটু পড়েছে ঠিক আছে অনলাইনে দৌড়তে, হুম, কিন্তু সেটা বেশি দিন নয়। আমার মনে হয় সাময়িক। তবে তারপর আবার ফিরে আসবে। পাঠক একদিন না একদিন আবার বইমুখী হবে। মানে আমরা এই একটা আশাবাদী। আশাবাদী। আমরা আশাবাদী যে আশা নিয়েই তো মানুষ বাঁচে। একদম, 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 একদম। সেটাই। আমরা আশাবাদী যে আ বইমুখী হবে আবার। বইমুখী হবে। আর এটা তো সত্যি কথা যে বইয়ের প্রতি কিন্তু আমাদের কিছুটা আ অনীহা চলে এসছে। মানে আমরা বই পড়ার প্রতি যে আমাদের আগ্রহটা, সেটা অনেকটাই হয়তো কর্মব্যস্ততা হতে পারে। হয়তো আ সময়ের সময়ের অভাব হতে পারে। অথবা আমাদের যে সহজলভ্য হয়ে গেছে হার্ড কপি আমরা এখানে অনলাইনে পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে সেটা বললাম সময়ের দাবি। সময়ের দাবি অনুযায়ী সবকিছু পরিবর্তিত হয়, আবার ফিরেও আসে।
সময় চাইলে সবকিছুই করতে পারে। আমরা একটা কবিতা শুনে নিচ্ছি। এতক্ষণ ধরে কথা বলেই যাচ্ছি। হ্যাঁ, কথা বলতেই ভালো লাগছে। একটা কবিতা শোনাই? কবিতা থেকে করি এখন। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা কথা বলতে মাঝে, মাঝে কবিতাও শুনে নেব। এখন কবিতা শুনে নিচ্ছি। কি শোনাচ্ছ তারপরে কবিতাটা? জি। কবিতা শুনতে ভালো লাগছে। কথা বলতেও ভালো লাগছে। আ আমরা কথা এবং কবিতায় একেবারে মশগুল হয়ে গিয়েছি। দর্শক শ্রোতারা আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগছে। আশা করছি। আমরা আশাবাদী সবসময়। খুশি পাচ্ছে। মন জোছনায় চাঁদে বসতি। আচ্ছা এই নামটা কেন মনে হলো যে এই নামটাই রাখা উচিত? এটা রাখলাম মানে মনটা যদি জ্যোৎস্নাময় হয় যে চাঁদকে তো আর আকাশে থাকতে হবে না। চাঁদটা মানে মনেই হতে পারে আর চাঁদের বসতি মনটাকেই করতে হবে, মনটাকে আকাশের মতো করতে হবে। তাইলে চাঁদ তুই ওই আকাশে থাকবি তা হবে না ওনে থাক। বাহ! অসাধারণ একটা চিন্তাধারা। চলো কবিতা শুনে নি। এখন তো মানে আমাদের চারদিকে সময়ের দাবি বলতে গেলে সময়ের চাহিদা, আমরা কর্মব্যস্ততা মানে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে দিকে দিকে। আমাদের সময় কিন্তু ছোটবেলায় সেটা ছিল না। সেটা নিয়ে আমার একটা লেখা। ঠাকুমা প্রায়ই বলতে দাদা আয় থাকতে রাইখা খাইও, বেলা থাকতেই হাইট্টা যাইও। তিনিও তার ঠাকুমার কাছেই পেলেন হয়তো এ জীবন পাঠ। সেই ঠাকুমাও তার ঠাকুমার বুঝিনি হেসে আর পার। ঠাকুমা তখন আমাকে চোখে হারায়, তার বার্ধক্যের সাথী, তার অবেলার খুশির ইতিউতি জাল নাই। সারাদিন ঠাকুমার ঝুলি থেকে বের হতো রূপকথার পরী। সান্ধ্য আকাশের নিচে দাঁড়াতেই দেখিয়েছেন নক্ষত্রের ছড়াছড়ি। ভালো লাগতো বেশ। আজ এইখানে সম্পর্কেরা অশ্রু মেখে ঘর ছাড়া, বিশ্বাসের নিঃসঙ্গ নিঃস্বতায় সম্বিত হারা। ঠাকুমা প্রায়ই বলতেন দাদা যায় দিন বেশ ভালো যায়, আসে দিন শঙ্কা ছায়। তিনি এ পাঠ শিখেছেন নিজের অভিজ্ঞতার পাঠশালায়। আজ জীবনের ভাসমান স্রোতে শেওলা আনায় কানায় এক আরণ্যক অন্ধকার ঘিরেছে বিলাস জোছনায়। ঘোলাটে চোখ খেলে আসা একাকিত্ব ভেদ করে স্মৃতির ডহর। আত্মপর শিখে গেল সময়ে পামর। সে অনুভবহীন, সে সম্পর্কের ব্যাপারে অবচেতনায় অন্ধ এমন, ব্যস্ততার এমন অজুহাত এমন গোমর। আজ বার্ধক্যের তকমাটা একাকী প্রহর। ঠাকুমা প্রায়ই বলতেন দাদা একলাই চোখ একলাই যাইবা, সবাই রে ধুইবা থুইবা। কত কথা বলতেন আর মাথা ঝাঁকাতেন, চোখে ভাসে বড্ড বেশি, বুকে বাঁচে বড্ড বেশি। এ পূজ্য মাথা যখন ঝুঁকে গেছে বৃদ্ধাশ্রমের চৌঘাটে, উদাস একাকী। বাহ! এই কবিতাটার প্রেক্ষাপটটা আমাদেরকে একটুখানি বলো। ওই তো আমরা যেমন ঠাকুমার সঙ্গ পেয়েছি, মানে আমার ছোটবেলাটা ঠাকুমার সঙ্গ খুব পেয়েছি। ঠাকুমার কাছ থেকে কথা গল্প শুনতাম, কত কিছু ব্যঙ্গমি এইসব শুনতাম। এখনকার ছেলেমেয়েরা তো ঠাকুমাকে পায় না। ওরা চিলতে ঘরে হেলতে দুলতে বড় হচ্ছে, ফ্ল্যাট বাড়িতে ওদের বাড়ি, আর ঠাকুমাদের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা খেলার সঙ্গী হয়ে গেছে আর একটা ফোন। হুম। হুম। তো সেক্ষেত্রে তাদেরকে আরো অনেক বেশি জড়সড় করে দিচ্ছে। জড়সড়। হ্যাঁ, বইয়ের বোঝাই তো তারা নুজ্জ হয়ে যাচ্ছে। তারা আর কখন শুনবে রূপকথা, আর কখন শুনবি গেম নিয়ে ব্যস্ত। সেইটা আর কি বললাম। আমাদের সময়টা আর এখনকার সময়টা। মানে একাল আর সেকালের সেকাল। মধ্যে যে পার্থক্যটা সেটা সেটাই আমার মনে হয় এভাবেই কাব্যিকতা পেল আর কি আমার কলমে। বাহ! অসাধারণ, অসাধারণ। আসলে উম সেকাল আর একালের মধ্যে যে স্মৃতিচারণাটা, এই স্মৃতিচারণার মধ্য দিয়ে অনেক কিছুই বেরিয়ে এসেছে। হ্যাঁ? এবং এভাবেই আরো অনেক কিছু শুধুমাত্র যে একাল আর সেকালে শুধুমাত্র ঠাকুমার ব্যাপারটাই আসে বা এখনকার ছেলেমেয়েরা বা আগেকার ছেলেমেয়েরা শুধু এরকমটাই না। আরো অনেক কিছুই স্মৃতিচারণা মানে অনেকটাই পরিবর্তন চলে এসছে না? মানে আগের সময়ের সাথে এখনকার সময়। আর ভবিষ্যতেও যতটা দিন যাবে ততটা সেরকমভাবে পরিবর্তন হতেই থাকবে। কারণ পৃথিবীটাই হচ্ছে পরিবর্তন। পরিবর্তনকে মেনেও নিতে হয়। একদম, একদম।
আমরা কিন্তু অনুষ্ঠানের কথায়, কথায় আমাদের সময় কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ? আমরা ছোট্ট করে আরো একটা কবিতা শুনে নেব তাড়াতাড়ি করে ঝটপট, ঝটপট করে, হ্যাঁ? কারণ আমাদের কাছে সময় একেবারে কম আছে। তো একটু কবিতা শুনে নিচ্ছি। কি শোনাচ্ছ ঝটপট করে? দিনান্তে। ওকে। এই যে দিশাহীনতা, এই যে প্রলোভন মানুষের, এই যে গতিশীলতা, এই যে স্খলন মানুষের, এই যে লুণ্ঠন মানুষের, এই যে আবেগহীনতা মানুষের, এই যে প্রগল্ভতা, এই যে শোষণ মানুষের, এই যে হীনমন্যতা, এই যে তোষণ মানুষের, কোথায় নিয়ে দাঁড় করাবে সে নিজেই জানে না। হার মানতে তার লজ্জা ভার, ভার বহনে তার অহংকার, পার করার আগেই পারানির চিৎকার, ধার শোধ করতে করতে তার অনীহার পাহাড়, মাথার উপর ছাতার বাহার, পাতার নিচে তার গোপন কারবার, ইটের উপর ইটের সার, ফুটপাতে তার অবজ্ঞার, পদাঘাতে পদচিহ্ন দুর্বার, মাঠের পর মাঠে জবর দখল, হাতটাতে হাতটাতে তার ৯৭ ভবে বাহার, কোথায় নিয়ে দাঁড় করাবে সে নিজেই জানে না, অথচ মৃত্যু নামক নাছর মারণ বিধি আছে, জেনেও মানে না। মানুষ নাকি শ্রেষ্ঠ জীব, তার কাণ্ড দেখে হাসে পাথরেরও শিব। নমস্কার। বাহ! অসাধারণ। হুম। আসলে কালের নিয়মেই আমাদের মৃত্যুকে সকলেই আমাদের স্বীকার করে নিতে হয়, মানতে হয়। কিন্তু দেখা গেছে আমরা এই কথাটাই ভুলে যাই। হ্যাঁ? এই মৃত্যু যে আসবে, আমাদেরকে যে একটু ভালো হয়ে চলতে হবে বা ভালোটাই আমাদের থাকবে, থেকে যাবে। আর মন্দটা উম আ আ মানে যে যতটুকু নামবে ঠিক ততটুকুই ভিজবে, তাই না? মানে ভালো কাজ করলে ভালো বলবে, মন্দ বললে মন্দ। কিন্তু যা করার তো ইহেও জীবনেই করে নিতে হবে। সে কথাটা আমরা নিজেরাই ভুলাইতে যাই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে তুমি? দর্শকদের উদ্দেশ্যে বলতে যাই যে মুখ আর মুখোশের ভিড়ে হারিয়ে যেও না, মুখটাকে আগে চিনো, মুখোশটাকে খুলে ফেলো, মানবতার জয় গান গাও, শান্তির বাণী ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে, এই শুভকামনা। বাহ! অসাধারণ বার্তা দিয়েছ। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আরো একবার। প্রিয় দর্শক শ্রোতারা আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ, ভালোবাসা জানাই। বিটিভি ত্রিপুরার পাশে থাকার জন্য। এভাবেই আপনারা বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন। আ চিরকাল থাকবেন সেটা আমাদের বিশ্বাস। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো একবারও আমরা অন্য আরো একজন কবিকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং এভাবেই আমরা স্বরচিত কবিতা শুনবো এবং কথায়, কথায় আমরা ভেসে চলে যাবো কবিতার সাগরে। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।